আমি বিয়েটা করতে চাই না সারহান ভাই, আপনি বিয়েটা ভেঙে দিন প্লিজ। অরিত্রিকা লাল টুকটুকে শাড়ি পরে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মনটা আজ বড্ড বেশি খারাপ। তার মনের গহীনে যেন অমাবস্যা নিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। ভেতরে ভেতরে মন খারাপের ঝুলি যেন মরছে পড়ছে হৃদয়। এক দৃষ্টিতে উদাসীন ভঙ্গিতে চেয়ে আছে আকাশের পানে। কারণটা হলো বিয়ে। মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত, কখন জীবন পাল্টে যায় বোঝা বড়ই কঠিন। অরিত্রিকা সারহানের কোনো উত্তর না পেয়ে আকাশ পানে হতে চোখ নামিয়ে সামনের দিকে শুভ্র পাঞ্জাবি পরিহিত গম্ভীর শ্যাম পুরুষটির দিকে দৃষ্টিপাত করলো। সে অনেকটা সাহস সঞ্চয় করে কথাগুলো বলেছে, কিন্তু তখন খেয়াল করেনি সারহান ফোনে কারোর সাথে কথা বলছে। সে যে কথাগুলো বলেছে শুনেছে কি মানুষটা? হয়তো শুনেনি। সারহান এখনও ফোনে কথা বলেই যাচ্ছে কারোর সাথে। মুখশ্রী গাম্ভীর্য ভাব থাকলেও ভীষণ রেগে আছে, তা অস্পষ্ট বুঝতে পারল অরিত্রিকা। কপালের রগ টান টান হয়ে আছে। অরিত্রিকা দূর হতে কথা শুনে বুঝলো পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে। হয়তো আবারও অন্য দলের মানুষের সাথে মারামারি করেছে। এ আর নতুন কি, প্রায় দিনই তার দিনের শুরু হয় এসব কাহিনী দিয়ে। অরিত্রিকার অপছন্দের তালিকায় রাজনীতি একদম শীর্ষে অবস্থানে। মারপিট, খুন, রাজনীতিবিদ এরাই তার অপছন্দের শীর্ষে অন্তর্ভুক্ত। সারহান ছাদের অপর পাশে ফিরেই ফোনে কথা বলা ব্যক্তিকে গম্ভীর মুখে বলে উঠল, তোদের বলেছিলাম কোনো কাজ একা করতে যাবি না, অথচ তোরা আমায় না বলেই ওই তালুকদার সাহেবকে শিক্ষা দিতে গিয়েছিলি। সময় মতো আমি আরো লোক না পাঠালে কি হতো বুঝতে পারছিস? আর হবে না ভাই, পরবর্তীতে আপনার প্ল্যান অনুযায়ী কাজ করব। মনে থাকে যেন। ঠিক আছে ভাই। সারহান কল কাটার পরপরই অরিত্রিকার দিকে শান্ত চাহনিতে তাকালো। দেখলো লাল টুকটুকে শাড়ি পরে হালকা সাজে মলিন মুখশ্রীতে তার দিকে তাকিয়ে আছে অরিত্রিকা। ভ্রু কুচকে গেল তার। ভরাট কণ্ঠে জানতে চাইল, বিয়ে কেন করবি না? ছেলে পছন্দ হয়নি? অরিত্রিকার এই ভরাট কণ্ঠ শুনে প্রাণ যায় যায় অবস্থা। একটু আগে সাহস করে যে কথাটা বলেছে, এখন তার উত্তর দিতে যেন গলা শুকিয়ে আসছে। শান্ত চাহনি যেন রক্ত হিম করে দিচ্ছে। কণ্ঠনালী হতে যেন কথাই বেরোচ্ছে না। অরিত্রিকা কিছুটা ভয় দমিয়ে নিজেকে শান্ত করলো। সারহানের মুখ পানে পূর্ণ দৃষ্টি ফেলে করুণ স্বরে বলল, সারহান ভাই, আমি চাইছি না এই মুহূর্তে বিয়ে করতে। আমি আরো পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। আপনি প্লিজ মা বাবাকে বলুন না আমার যেন বিয়ে না দেয়। সারহান অরিত্রিকার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু একটা মনে পড়তেই ভ্রুযুগল কুচকে জিজ্ঞাসা করলো, মেডিকেলের রেজাল্ট তো 2 দিন আগে দিয়েছে, নিশ্চয়ই চান্স পাসনি। তাই তো চাচা তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর কি বললি, নিজের পায়ে দাঁড়াতে চাস? এখন কার পায়ে দাঁড়িয়ে আছিস? অন্যের পায়ে? সারহানের কথা শুনে অরিত্রিকার মুখ গোমরা হয়ে গেল। অপমানী মুখটা থমথমে হয়ে গেছে তার। 2 দিন আগে তার মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে চান্স পায়নি। আসলে অ্যাডমিশনের জন্য তেমন সিরিয়াসভাবে পড়েনি। না পড়লে কি আর চান্স পাওয়া যায়? অরিত্রিকা মুখ গোমরা করেই বলল, মেডিকেলে চান্স পাইনি দেখে বিয়ে দিয়ে দেবে? এবার চান্স পাইনি তো কি হয়েছে, পরের বার আবার অ্যাডমিশন দেবো, তখন দেখবেন চান্স পেয়ে যাব আমি। সারহান অরিত্রিকার এমন কথা কিছুটা বিরক্ত হলো। এই মেয়ে জীবনে কবে সিরিয়াস হবে? বিরক্তি বোধ নিয়ে ধমকে বলল, বিয়ে করবি না আমায় কেন বলছিস? চাচাকে গিয়ে বল। অরিত্রিকা কিঞ্চিত চমকালো চোখে ছলছল করে উঠল। তার করুণ স্বরে বলল, আমি আব্বুকে বলেছিলাম, কিন্তু উনি আমার কথা শুনতে নারাজ। আব্বুকে আপনি বলুন না প্লিজ, আপনার কথা তো শোনে আব্বু। আপনি বুঝিয়ে বলে আব্বু আমার বিয়ে দেবে না। সারহান নীরব চোখে অরিত্রিকার অশ্রু ভেজা চোখের দিকে তাকালো। মেয়েটার নেত্রপল্লব হতে গড়িয়ে পড়ছে অশ্রু। অশ্রুতে দুগাল ভিজে যাচ্ছে। মুখশ্রী লাল হয়ে আছে, কিছুটা ফুলেও গেছে। সারহান বুঝলো এর আগে অরিত্রিকা কান্নাকাটি করেছে। সারহান ভ্রুক্ষেপহীনভাবে বলল, বিয়ে করবি না, অথচ শাড়ি পরে সেজেগুজে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে আছিস, আবার বলছিস বিয়ে করার ইচ্ছে নেই। অরিত্রিকা আহত স্বরে বলল, আপনি আমায় ভুল বুঝছেন, আমি শাড়ি পরতে চাইনি। আম্মু জোর করে পরিয়ে দিয়েছে, এখনো 5টা বাজেনি। আপনি একটু আব্বুর সাথে কথা বলুন না, ওরা যেন না আসে। সারহানের ফোন বেজে চলেছে। এখনই পার্টি অফিসে যেতে হবে তার। সারহান অরিত্রিকাকে ব্যস্ততা দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার জরুরি পার্টি অফিসে যেতে হবে। আর বিয়েটা যখন করতে চাইছিস না, উপযুক্ত কারণ দেখিয়ে চাচাকে বিয়েতে না করে দেওয়ার কথাটা বলিস। আমি চাচাকে কিছু বলতে পারবো না। আসছি। অরিত্রিকা আহত চোখে সারহানের চলে যাওয়া দেখলো। তার মনে হলো এতটা পাষাণ কেন সারহান ভাই? চাইলেই তো পারতো তার বিয়েটা ভেঙে দিতে, অথচ দিল না। ভাবতেই চক্ষু হতে অশ্রুর ফোঁটা গাল বেয়ে পড়তে লাগলো। অরিত্রিকা এবছর মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল। পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে সে চান্স পায়নি। এতেই রুষ্ট হয়েছেন অরিত্রিকার বাবা আজমল চৌধুরী। রাগের কারণে অরিত্রিকাকে বিয়ে দিতে চাইছেন এই মুহূর্তে। অরিত্রিকা ফাইরুজ চৌধুরী বাড়ির সকলের কাছে সবচেয়ে আদুরে ছোট সদস্য। সবসময় আদর যত্নে থাকলে অরিত্রিকার বাবা পড়াশোনার বিষয়ে খুবই কঠোর।
আজমল চৌধুরী আর সাথী বেগম দম্পতি দ্বিতীয় সন্তান সে। অরিন অরিত্রিকার বড় বোন। তার বছর দুয়েক আগে বিয়ে হয়ে গেছে। আশা চৌধুরী আর তানিয়া বেগম দম্পতির বড় সন্তান সারহান ইদায়াত চৌধুরী। তাদের আরও একটা ছেলে আছে, তার নাম সাদাত আস্তাফ চৌধুরী। সাদাত আর অরিত্রিকা সমবয়সী। সাদাত অরিত্রিকা থেকে 6 মাসের বড়। অরিত্রিকার বড় বাবার ছেলে সারহান। তাদের বংশের অধিকাংশ সদস্য রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে সারহানও রাজনীতির সাথে জড়িয়ে পড়েছে। কি রে অরিত্রী, একা এই অবেলায় ছাদে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু তোকে নিচে খুঁজছে। অরিন অরিত্রীকে সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে খুঁজতে এসেছে। অরিত্রিকা তখনও নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। চারিপাশের কোনো কিছুই তার খেয়ালে নেই। সে তো তার ভাবনায় বিভোর হয়ে আছে। অরিন বোনের কোনো সারা শব্দ না পেয়ে এগিয়ে গেল। দেখলো মেয়েটা কান্না করতে ব্যস্ত। অরিন বোনের চোখের পানি নিজ হাতে মুছিয়ে দিয়ে আদুরে স্বরে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? এখনো তো বিয়ে হয়নি। দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? অরিনের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে অরিত্রিকার ভাবনা ছেদ ঘটল। সে অশ্রুসিক্ত নয়নে বোনকে বলল, তুই জানিস না আপু, আমি লুকিয়ে শুনেছি আজ দেখতে আসলেই আঁকত করিয়ে রাখবে। আব্বু আম্মু বলছিল কাল রাতে, আমি তাদের কথা শুনতে পেয়েছিলাম। সাহান ভাই এতটা পাষণ্ড কেন? সে তো আব্বুকে বলে বিয়েটা ভাঙতে পারতো, অথচ তেমন কিছুই করলো না সে। আমি কতবার বললাম, তবু উনি গুরুত্ব দেননি, উল্টো আমায় ঝাড়ি দিয়ে চলে গেলেন। অরিন কি বলবে ভেবে পাচ্ছে না। সেও জানে আজ পাত্রপক্ষ দেখতে আসলে অরিত্রিকার আঁক করিয়ে রাখা হবে। সেই কারণে কাল বিকালে সে এসেছে। মা বাবাকে বুঝিয়েছে যেন এখনই বিয়ে না দেয়। কিন্তু আজমল চৌধুরী এক কথা মেয়েকে বিয়ে দিবেন। অরিন হতাশ নিয়ে চলে এসেছিল, আর কিছু না বলি। অরিন অরিত্রিকাকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলম্বন করে জানতে চাইল, কিছু মনে করিস না। জানিস তো সারান ভাই এমনই রক্তটা গম্ভীর স্বভাবের, আমাদের কথা শোনার টাইম নেই ওনার। এবার বলতো, বিয়ে না করার কারণ কি শুধুই পড়াশোনা, নাকি অন্য কারণও আছে? কারোর সাথে প্রেম টেম করছিস না তো আবার? অরিত্রিকা এতক্ষণ কাঁদতে থাকলে তার মেজাজ বিগড়ে গেল এমন কথায়। রাগান্বিত মুখে দাঁতে দাঁত চেপে অরিনকে বলল, আমি প্রেম করলে তুই জানতিস না? আর প্রেম করলে আমি এখনো এখানে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতাম? সাহান ভাই এসব জেনেও আমার হাত পা আস্ত রাখতো। অরিন বুঝলো তার ভাবনা সম্পূর্ণ ভুল। সে অপরাধীর ন্যায় বলল, সরি, আসলে আমি ভেবেছিলাম তোর জীবনে হয়তো কেউ আছে, তাই এইভাবে মরা কান্না করেছিস। এইবার চল, না হলে মা খুন্তি নিয়ে চলে আসবে। অরিত্রিকা বোনের কথা শুনে রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেল। অরিন দৌড়ে পিছু যেতে যেতে বলল, আরে আসতে যা, এইভাবে শাড়ি পরে কেউ হাঁটে? চৌধুরী বাড়িতে যেন ছোটখাটো বিয়ের আমেজ লেগেছে। বাড়ির সকলে অতিথি আপ্যায়নে বন্দোবস্ত করছে। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমের খাবার রান্নায় ব্যস্ত। তাদের সাথে হাত চালিয়ে কাজ করছেন অরিত্রিকার ছোট ফুপি ইসমা বেগম। আজই সকালে আজমল চৌধুরীর কল্পে মেয়েকে সাথে নিয়ে এসেছেন তিনি। ঘড়িতে এখন 4:10 অরিত্রিকা মুখ ভার করে নিজের রুমে বসে আছে। তার পাশেই বসে আছে তার ছোট ফুপির মেয়ে ইশরা। ইশরা মুখটা গম্ভীর করে অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মস্তিষ্কে নানা ধরনের ভাবনা ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। সাদাত কিছুটা দূরে চেয়ারে বসে চিপস খাচ্ছে, আর অরিত্রিকা আর ইশরাকে পর্যবেক্ষণ করছে। অন্য সময় হলে এই দুজন বাড়ি মাথায় করে রাখতো, অথচ আজ দুজনেই নিশ্চুপ হয়ে আছে। ইশরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো অরিত্রিকা। সে চোখ গরম করে বলল, আমার দিকে এইভাবে হাবাগোবার মতো তাকিয়ে আছিস কেন? আগে দেখিসনি আমায়? ইশরা অরিত্রিকার 2 মাসের বড়। দুজনেই একসাথে মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল, তবে কেউ চান্স পায়নি। পরবর্তীতে আর একটাই উপায় খোলা আছে, পাবলিক ভার্সিটি। দুজনে সেখানে অ্যাডমিশন দিবে ভেবেছিল। তার আগে বিয়ে নামক ভাইরাস চেপে ধরল অরিত্রিকাকে। অরিত্রিকার বিরক্তি মাখা কণ্ঠস্বর শ্রবণ হতে নড়ে চড়ে বসলো ইশরা। মেকি হাসি দিয়ে বলল, আমার ভাবতেই অবাক লাগছে, যে মা মোমেকে এত ভালোবাসে সে কিনা রেখে তার কন্যাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুইও বিয়ে করে নিচ্ছিস। আমি শুধু সিঙ্গেল রয়ে গেলাম রে। সাদাত ইশরার কথায় তাল মিলালো। দুঃখী মুখ করে বলল, আমিও আছি রে, এই কষ্টে আমার না ওই যে মমতা দাপার গান গাইতে ইচ্ছে হচ্ছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। সাদাতের গান শুনে ইশরা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সাদাত ও ইশরার সাথে তাল মিলিয়ে হাসছে। অরিত্রিকা এদের কাণ্ড দেখে রেগে আগুন হয়ে গেল। রাগে ইশরার পিঠে জোরে সোরে একটা কিল বসিয়ে দিল। ইশরা আহ করে আর্তনাদ করে উঠল। তখনই সাদাত ধম করে কিলের আওয়াজে হাসি থামিয়ে চুপ করে গেল। সে মার খেতে চায় না। অরিত্রিকা রেগে বলল, আর হাসবি? এদিকে আমি নিজের দুঃখে মরে যাচ্ছি, আর তোরা আমায় নিয়ে মজা নিচ্ছিস। আমারও সময় আসবে একদিন। এখন চুপ করে বসে থাক, বেশি কথা বলে রুম থেকে বের করে দিব।
ইশরা এখনো ব্যথায় মুখ কুঁচকে আছে, ভালোই লেগেছে পিঠে। সাদাত ভদ্র ছেলের মতো চুপ করে আবারও চিপস খেতে লাগলো, যেন সে কিছুই করেনি। অরিত্রিকার মনটা আবারও অনামিষের ন্যায় অন্ধকার হয়ে গেল, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। অরিনকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে তিনজনে তাকালো সামনের দিকে। অরিন নিচতলা থেকে দৌড়ে দ্বিতীয় তলায় এসেছে, এতেই হাঁপিয়ে গেছে সে। অরিন হাঁপাতে হাঁপাতেই বলল, অরিত্রী, তোর হবু বরকে কারা যেন আমাদের বাড়ির আসার সময় পথিমধ্যে বেদম পিটিয়েছে। বেচারা অবস্থাও আশঙ্কাজনক। সিটি হাসপাতাল ভর্তি আছে এখন। নিশাদের বাবা কল করেছিলেন। এখন বাবা মা আর বড়মা হাসপাতালে গেছে নিশাদকে দেখতে। অরিত্রিকা বোনের মুখে এমন খবর শুনে থম মেরে রইল। এখন তার খুশিতে নাচতে ইচ্ছা হচ্ছে। তার মানে আজ বিয়েটা হবে না, কিন্তু না, এখন নাচা যাবে না। মনে মনে আকাশে উঠছে সে, খুশির ভাবাবেগ প্রকাশ করা যাবে না এখন। সাদাত আর ইশরা কথাটা শুনে অবাক হয়ে গেল। ইশরা জিজ্ঞাসা করলো, আপু কারা মেরেছে জানতে পেরেছে? না, তবে পুলিশকে জানানো হয়েছে। সেই মুহূর্তে অরিত্রিকার ফোনে মেসেজ এসেছে। সে মেসেজের আওয়াজে ফোনটা হাতে নিতে দেখলো সারহান ভাই একটা ভিডিও পাঠিয়েছে। তার একটু রাগ হলো, তখন কথা শুনলো না, এখন আবার ভিডিও পাঠাচ্ছে। কিসের ভিডিও এটা? কৌতূহলবশত ভিডিওটা অন করতেই চমকে উঠলো। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে পেলে মিলে একজনকে বেধড়ক মারধর করছে। সে একজন আর কেউ নয়, তার হবু বর নিশাদ। সারহান পুরো চিঠিটা কিছুটা উঁচু স্বরে পড়ল। তার মুখশ্রী গম্ভীর। চিঠির এমন ধরন দেখে রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। সারহানের সামনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অরিত্রিকা, তার মুখশ্রী নিচু। চিঠির লেখনী শুনেই তার কেমন লজ্জা আর অস্বস্তি বোধে অতলে ডুবে গেছে। ধরা পড়া চোরের মতো মুখ লুকিয়ে আছে সে। চিঠিটা কেন যে সে সারহানের রুমে রাখতে এসেছিল, নিজের প্রতি রাগ হচ্ছে। সে চোরা চোখে রুমের বাইরে তাকালো। দরজার বাইরে লুকিয়ে থাকা দুজনের পা দেখা যাচ্ছে। এদের জন্যই তো ফেসে গেছে সে। এখন কি যে হবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে অরিত্রিকার। সারহান অরিত্রিকার দিকে তাকালো, দেখলো ভীতু মুখশ্রীতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সে চিঠিটা অরিত্রিকার সামনে ধরে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, এটা কোথায় পেয়েছিস তুই? অরিত্রিকা একটু চমকালো। সে ভীতু ভীতু চোখে তাকালো সারহানের দিকে, ঢোক গিলে বলল, আপনাকে চিঠিটা একজন দিতে বলেছিল, তাই তো নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। সারহানের মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো। সে শক্ত গলায় বলল, পড়াশোনা না করে এসব চিঠি আদান প্রদান করা হচ্ছে? তো আর কজনের চিঠি আদান প্রদানের বাহক হয়েছিস? অরিত্রিকা চোয়াল ঝুলে গেল, চোখ বড় বড় হয়ে গেল তার। সে তো এই প্রথম চিঠি আদান প্রদানের বাহক হয়েছে, তাও প্রথমবারে এমন একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়তে হবে তার অজানা ছিল। ভেবেছিল সারহানের রুমে চিঠিটা রেখে পগার পার হয়ে যাবে, কিন্তু তার হলো কই। চিঠি রাখতে এসেই তো আগেই ধরাটা খেলো। এখন যদি তার বাবাকে সারহান ভাই চিঠির কথা বলে দেয়, তাহলে তো তাকে বাড়ি থেকেই বের করে দিবে। ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছে। কি যে বিপদে পড়লো সে। অরিত্রিকাকে অন্য ভাবনায় মত্ত থাকতে দেখে সারহান রণমূর্তি ধারণ করলো, দাঁতে দাঁত চেপে বলল, এতটা অবাধ্য হয়েছিস? কি জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছিস না কেন? অরিত্রিকা সারহানের রাগী কণ্ঠস্বর শ্রবণ হতেই ভড়কে গেল। নিজেকে ধাতস্থ করে মিনমিনে কণ্ঠে উত্তর দিল, এই প্রথম আপনার জন্য চিঠি এনেছি। এমন কাজ আমি আগে করিনি। সত্যি বলছি, আমি আর কখনো এমন হবে না। সারহান রুদ্ধস্বরে বলল, তোকে কে বলেছে মানবতার দেয়াল হতে? আর একদিন যদি এমন কোনো কিছু করেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আমার রুম থেকে এখনই বের হয়ে যা, এক্ষুনি। আমার রুমের আশেপাশেও যেন তোকে আর না দেখতে পাই। অরিত্রিকাকে আর পাইকে এসে শঙ্কিত হয়ে তটস্থ ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যেতে নিলেও থেমে পেছনে ফিরে সারহানের দিকে তাকালো। সারহান অরিত্রিকাকে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে গেল। সে জানতে চাইল। আবার কি? অরিত্রিকা আমতা আমতা করে বলল, না মানে, চিঠিটা আপনি রাখবেন সারহান ভাই? যদি না রাখেন তাহলে আমায় দিন। আপনাকে যে চিঠিটা দিয়েছে তাকে ফেরত দিয়ে দিব। সারহানের মেজাজ বিগড়ে গেল অরিত্রিকার কথা শুনে। সে ধমকে বলে উঠল, তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খেতে চাইছিস? অরিত্রিকাকে আর পাইকে। সে সারহানের রুম থেকে যান বাঁচিয়ে কোনো রকমে পালালো। এই বাঘের মুখের সামনে থাকা মানে নিশ্চিত বিয়ে খেয়ে নিবে। এতক্ষণ তো যান হাতে নিয়ে দাঁড়িয়েছিল, আর একটু হলে অক্কা পেত সে। অরিত্রিকাকে দৌড়ে বেরোতে দেখে সাদাত আর ইশরাও পিছু পিছু দৌড়ে গেল। সারহান চিঠিটা তালু দ্বারা পিষ্ট করে জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে মারল। রাগে মাথা দপদপ করে জ্বলছে যেন। অরিত্রিকার এমন কাণ্ডে বিরক্ত সে। মেয়েটার সব দিকে কেমন খামখেয়ালি ভাব। শরীর এলিয়ে সোফায় বসলো সে। এখন রাত 8টা বাজে। সেই বিকেলে পার্টি অফিসে গিয়েছে, কাজ সেরে এখন ফিরল সে। আবার আরেকটা ঝামেলা নির্মূল করতে হয়েছে। প্রচণ্ড ক্লান্তি অনুভব করছে, ফ্রেশ হওয়া দরকার। সারহান সোফা থেকে উঠে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরিত্রিকা রুমে এসে তার পরিচিত একজনকে কল করেই যাচ্ছে, অথচ কল তুলছে না।
এমনি মেজাজ গরম, তার উপর ফোন না তোলায় আরো গরম হয়ে গেছে। ভেতরে ভেতরে ফুঁসছে সে। ইশরা সাদাত চুপচাপ অরিত্রিকার কাণ্ড দেখছে। এখন চুপ থাকায় ভালো, না হলে ঝড় উঠবে। অপর পাশে কল রিসিভ হতে অরিত্রিকা রেগে বলে উঠল, এই শয়তান মাইয়া, তোর জন্য আজ আমি মরতে মরতে বেঁচেছি। আর আর কোনোদিন তোর কথা শুনে বাঘের খাঁচা যাব না আমি। তিশা অরিত্রীর রাগী কণ্ঠস্বর শুনে চমকে গেল। সে বলল, আরে এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে সোনা? অরিত্রিকা রেগেই বলল, তোর ওই চিঠির জন্য আজ আমি থাপ্পড় খাইনি, একটু জন্য বেঁচে গেছি। আমি আর কখনো তোর কোনো কাজ করে দেবো না। তিশা তখনই লাজুক স্বরে বলে উঠল, এই, আমার চিঠি পড়েই শারহান ভাই কিছু বলেছে তোকে? নিশ্চয়ই জানতে চেয়েছে কে চিঠি দিয়েছে। আমার কথা বলেছিস তো? অরিত্রিকার আবারও মেজাজ চটে গেল। সে নিজেকে স্বাভাবিক করে নিল, তারপর বলল, তোকে সামনে পেলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিত, সাথে আমাকেও। তো এত সাহস কই থেকে এলো রে? হ্যাঁ, আর তুই ওনাকে হট বলেছিস? সারহান ভাইকে টুক করে গিলে ফেলতে ইচ্ছে হয়? অসভ্য মাইয়া। আমি যদি আগে চিঠিটা পড়তাম তাহলে কখনোই আমি দিয়ে যেতাম না। কেন, শারহান ভাই তোকে কিছু বলেছে? থাপ্পড় দিতে চেয়েছে। তুই জানিস চিঠিটা আমাকে পড়ে শুনিয়েছে সে। আমি তো লজ্জায় শেষ, পারছিলাম না মাটি ফাঁক করে ঢুকে যেতে। তুই এত নির্লজ্জ কেন রে? এসব লিখতে লজ্জা করেনি তোর? তোরে যদি এখন কাছে পাইতাম না, ঝাড়ু দিয়ে ঝাড়ু পিটা করতাম। আহা সোনা, রাগ করিস কেন? তোর ওই নাক উঁচু ভাই এত হ্যান্ডসাম যে এগুলোই তাকে নিয়েই ভাবি, তাই চিঠিতেও লিখে দিয়েছি। ওনাকে নিয়ে দিবা স্বপ্ন দেখা বাদ দে, আর কোনোদিন এমন কথা তোর মুখে যেন না শুনি। রাখলাম আমি। বলেই কল কাটলো অরিত্রিকা। তার মেজাজ খিটখিটে হয়ে আছে। রাত 10:15। পরিবারের সদস্যরা সকলে একসাথে খেতে বসেছে। আজমল আর আশরাত সাহেব খাচ্ছেন আর নিজেদের মধ্যে কিছু আলোচনা করছেন। তানিয়া বেগম আর সাথী বেগম সবাইকে খেতে দিচ্ছেন। অরিত্রিকার ফুপি বিকেলে বাসায় চলে গেছে। অরিনও শ্বশুর বাড়ি চলে গেছে। বিয়ে হয়নি, তাই তারা তাদের গন্তব্যে প্রস্থান করেছে। ইশারা যায়নি। যায়নি বললে ভুল হবে, অরিত্রিকা যেতে দেয়নি। সাদাত আর ইশরা এক মনে খেয়েই যাচ্ছে। এদিকে অরিত্রিকার টেনশনে খাওয়া আসছে না। খাবার মুখে নিলেও গলা অবধি নামছে না। সে বারবার চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাচ্ছে, মূলত সারহান আসছে কিনা তা দেখার জন্যে। যদি এসে তার বাবাকে চিঠির বিষয়টা বলে তাহলে তো আজ শেষ। তানিয়া বেগম অরিত্রিকাকে খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে থাকতে দেখে বলল, কি রে মা, চুপচাপ খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তানিয়া বেগমের কথা শুনে অরিত্রিকার দিকে তাকালো সকলে। অরিত্রিকা সিঁড়ির দিকে চোখ ফিরিয়ে বলল, বড় মা, আমার খেতে ইচ্ছে করছে না। কেন, খাবার পছন্দ হয়নি? অরিত্রিকা উত্তর দিবে এমন সময় তার পাশের চেয়ারে ধপ করে বসার আওয়াজ পেল। অরিত্রিকা ছোট্ট সত্তা চমকিত হলো। সে পাশে তাকাতেই দেখতে পেল সারহানকে। সারহান এখনো গম্ভীর হয়ে আছে। এদিকে অরিত্রিকা চিন্তা যেন মাথায় চড়ে বসেছে। এই মানুষটা না সবার সামনে চিঠির কথা বলে বসে। সাথী বেগম সারহানকে খাবার তুলে দিতে লাগলো। সারহান আজ খেতে ইচ্ছে করছে না, তাই সাথী বেগমকে হাত থামিয়ে বলল, আর দিও না চাচি। সাথী বেগম একটু অবাক হয়ে বলল, এত কম খাবার ভাবি আজ? আজ খেতে ইচ্ছে হচ্ছে না। সাদাত খাওয়া থামিয়ে বলল, ভাই, তোমার আর অরিত্রীর আজ কি হয়েছে বলো তো? দুজনেই খেতে চাইছো না? কথাটা শুনে সারহানের ভ্রু কুঁচকে গেল। সে সরাসরি দৃষ্টি ফেলল অরিত্রিকার পানে। অরিত্রিকা এতক্ষণ সারহানের দিকে তাকিয়েছিল। সারহান তাকানোতে সে তখনই চোখ নামিয়ে ফেলল। তানিয়া বেগম তরকারি দিতে দিতে বললেন, তোদের যে মাঝে মাঝে কি হয় বুঝি না বাবু। একজন তো সে কখন থেকে ভাত নেড়েই যাচ্ছে, মুখে তুলছে না, আরেকজন এসে বলছে অল্প খাবে। সাদাত ভাত চিবোতে চিবোতে বলল। অরিত্রিকা কথাটা শুনতেই সাদাতের দিকে কটমটে দৃষ্টিতে তাকালো। রাগে নাকের পাটাতন ফুলছে। সাদাত দেখেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাওয়ায় মনোযোগী হলো। সারহান সাদাতের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, জবান বেশি চলছে তাই না? তো কয়েকদিন আগে যেন তোকে কার সাথে বাইকে ঘুরতে দেখলাম। সাদাত এই কথা শুনে বিষম খেলো। জোরে জোরে কাশতে লাগলো। তানিয়া বেগম দৌড়ে ছেলের কাছে গিয়ে পিঠ নেড়ে দিতে লাগলো। কয়েকদিন আগে সাদাত তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিল, সেটাই সারহান দেখেছে। এখন তার ভাই আস্ত রাখবে না। কেন যে সারহানকে খোঁচা দিতে গিয়েছিল, আরশাদ সাহেব বিরক্তি নিয়ে বললেন। সারহান আর কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করলো। আজমল সাহেব সারহানকে উদ্দেশ্য করে বলল, তুমি তো শুনেছো নিশাদকে কারা যেন মেরেছে? সারহান নির্লিপ্ত ভাবে উত্তর দিল, শুনেছি বিকেলে। তোমায় একটা কাজ করতে হবে, যারা মেরেছে তাদের খুঁজে বের করতে হবে। পুলিশ তো এখন কিছুই সুরাহা করতে পারলো না। ঠিক আছে, আমি আমার লোকদের বলে খোঁজ নিতে বলছি। ঠিক আছে।
অরিত্রিকা সারহানের কথা শুনে চোখ বড় বড় করে সারহানের দিকে তাকালো। তার চোখে মুখে অবাকতার রেশ। এই মানুষটাই তো নিশাদকে তার লোক দিয়ে মেরেছে, অথচ ভাব করছে যেন কিছুই জানে না। এত ধুরন্ধর মিথ্যাশ্রয়ী মানুষ কেমনে হয়? এই মানবকে না দেখলে সে জানতেই পারতো না। দেখো কেমন করে খাচ্ছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ভাবতে মুখ বাঁকালো অরিত্রিকা। নাশিদকে আজ কেন মেরেছেন সারহান ভাই? ওনার সাথে আপনার কিসের শত্রুতা বলবেন আমায়? অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেও সামনে দণ্ডায়মান গম্ভীর শ্যাম পুরুষটির থেকে কৌতূহলবশত নিশাদকে কেন মারা হয়েছে জানতে এসেছে। এতটুকু বলতেই যেন ভয়ে কণ্ঠ জড়িয়ে আসছে তার। তবুও মনে সাহস নিয়ে অসাধ্য কাজ সাধন করলো সে। সারহান পরিচিত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে কান থেকে ফোন সরিয়ে পেছনে ঘুরে কঠোর চোখে তাকালো। সামনে অরিত্রিকাকে ভীতু চাহনিতে তাকিয়ে থাকতে দেখলো। দেখা মাত্রই ভ্রু কুঁচকে গেল সারহানের। শারহান, আমার কথা শুনতে পাচ্ছ? কাল সকাল 10টায় পার্টির সকলের সাথে মিটিং আছে তোমার। তুমি ঠিকানা অনুযায়ী চলে এসো সময় মতো। ফোনের অপর পাশ হতে ভেসে আসছে কারো কণ্ঠস্বর। সারহান আবারও ফোন কানের কাছে নিয়ে বলল, সময় মতো পৌঁছে যাব। এখন একটু ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা হবে আজাদ সাহেব। ফোনের অপর পাশ হতে কলকাটার ধ্বনি ভেসে এলো। সারহান ফোনটি ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিজে সোফায় গা এলিয়ে বসে পড়ল। সারহান ভরাট কণ্ঠে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? অরিত্রিকা সাহসিকতা দেখিয়ে উত্তর দিল, আপনি নিশাদকে কেন মেরেছেন জানতে চাইছি আমি। সারহান মুখ বেঁকিয়ে হেসে বলল, বাহ, বিয়ে না হতেই এত দরদ? তাহলে বিকেলে বিয়ে ভাঙার কথা কেন বললি? আপনি আগে বলুন নিশাদকে কেন মেরেছেন? সারহানের মুখশ্রী কঠিন হলো। সে কঠোর স্বরেই বলল, আমি আমার কাজের জবাব দিয়ে কাউকে দিতে পছন্দ করি না। আর তোর মুখ থেকে যদি নিশাদের নাম আর একবার শুনি, তখন দেখিস আমি কি করি। সারহানের হঠাৎ ভাবাবেগের পরিবর্তন হয়। অরিত্রিকা ভয় পেল আর নিশাদের কথা জানতে চাওয়াতে রেগে গেল। কেন সারহান ভাই? অরিত্রিকা এর হিসাব মিলাতে ব্যর্থ হলো। অরিত্রিকা মন খারাপ করে নিজের রুমের ব্যালকনিতে বসে আছে। শূন্য দৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন আকাশে তাকিয়ে আছে সে। মন খারাপের কারণ হলো সারহান রাতে কেন যে ওই রকচটা মানুষটার রুমে গিয়েছিল, নিশাদের কথা বলাই উচিত হয়নি। ওই নিশাদের কথা নিয়েই তো অপমান করেছে। সে ভেবে পায় না তার আর ওই রকচটা মানুষটার এত কিসের শত্রুতা। সবসময় গম্ভীর মুখ করে রাখে। আচ্ছা, সারহান ভাইকে হাসতে জানে না। কবে যে হেসেছে তাও তার মনে নেই। কবে যে একটু ভালো করে কথা বলেছে তাও মনে পড়ছে না। মাঝে মাঝে এসব ভেবে খুব মন ভার হয়। অরিত্রিকার একটু ভালো করে কথা বললে কি এমন হয়? সে কি খুব খারাপ মেয়ে নাকি? তার মনে পড়ে যখন সারহান আগে ভার্সিটির হলে থাকতো। ভার্সিটি থেকে বাড়ির কাছে হলেও তেমন বাড়িতে থাকতো না। আসলেও দুই একদিন থেকে চলে গেছে। সারহান কখন বাড়ি আসতো অরিত্রিকা খেয়াল করতো না, কারণ সে হয়তো স্কুলে থাকতো, নয়তো কলেজে। সারহানের সাথে তেমন একটা কথাও হতো না। অরিত্রিকার মনে হতো সারহান তাকে এড়িয়ে চলছে। সরাসরি চোখাচোখি হলেও যে যার মতো পাশ কাটিয়ে চলে এসেছে। পড়াশোনার পার চুকে 1 বছর ধরে সারহান এই বাড়িতে থাকছে। এখান থেকেই রাজনীতির সাথে যুক্ত আছে। এই 1 বছরে সারহান তাকে শাসন করেছে। খুব কম সময়ে ভালোভাবে কথা বলেছে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাঁজে তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে, ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি, আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে। সুমধুর মেয়েলি কণ্ঠস্বরের গান সারহানের কর্ণকুহরে প্রবেশ করছে অনেকক্ষণ ধরে। সারহান নিজ রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে জরুরি কথা বলছিল। এমন সময় সুরেলা গলায় কারো গান শুনে কিছুটা কৌতূহলী হয় সে। কথা বলা শেষ করে আশেপাশে তাকায়। তার এই কণ্ঠস্বর ভীষণ চেনা, তবুও বুঝতে পারছে না কে গান গাইছে। তার রুমের ব্যালকনি থেকে কিছুটা দূরে আরেকটা ব্যালকনি দৃশ্যমান। সেখান থেকে ভেসে আসছে গান। গানে মিশে আছে অভিযোগ, বিষাদের সুর। ব্যালকনিতে মেয়েলি অবয়ব অস্পষ্ট বোঝা যাচ্ছে এটা অরিত্রিকার রুমের ব্যালকনি। তবে কি অরিত্রিকা গান গাইছে? সে আরও মনোযোগী হয়ে গানটা শুনতে লাগলো। সে বুঝলো এটা অরিত্রিকার কণ্ঠস্বর। তবে কি অরিত্রিকার মন খারাপ? এর মাঝে গান থেমে গেছে, তবু অরিত্রিকা ওখানেই বসে আছে। মন খারাপ করে আছিস কেন? আর কাকে নিয়ে গানের মাঝে অভিযোগ জানাচ্ছিস? সারহানের কণ্ঠস্বর শীতল। অরিত্রিকা সারহানের শীতল কণ্ঠস্বর শুনতে কিঞ্চিত চমকালো। সে অশ্রুসিক্ত চোখ হাতের উল্টো দিকে মুছে পাশের ব্যালকনিতে তাকালো। তাকিয়ে দেখলো সারহান দাঁড়িয়ে আছে। তবে লাইট অফ থাকায় অবয়ব বোঝা যাচ্ছে না তেমন। অরিত্রিকা মলিন হেসে উত্তর দিল, কাকে নিয়ে অভিযোগ করবো? আমার তো অভিযোগ করার মানুষ নেই, আর না আছে অভিযোগ শোনার মানুষ। মন খারাপ ছিল, তাই ভাবলাম একটু নিজের মনটাকে হালকা করি এভাবে।
বড় হয়ে গেছি তো, এখন আর কাউকে মন খারাপের কারণ বলতে ইচ্ছে করে না। সারহান অরিত্রিকার মুখে বড়দের মতো কথার ধরন দেখে বেশ অনেকটাই অবাক হলো। যে মেয়ে আজও তার রুমে গিয়ে উদ্ভট পাগলামি করলো, সেই অল্প সময়ে ম্যাচিউরড হয়ে গেল। সারহান একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, আমি বকেছি বলে মন খারাপ করেছিস? অরিত্রিকা মিথ্যা বলল। আপনি তো আমায় প্রায় সময়ই বকেন। আমি কি কখনো মন খারাপ করে থেকেছি? করিনি। আজ কেন করব বলুন তো? সারহান বুঝলো অরিত্রিকা তাকে কিছু বলবে না। সে আর জোর করে জানতে চাইলো না, তপ্ত শ্বাস ফেলে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। রাত জাগলে শরীর খারাপ করবে। অরিত্রিকা বিমর্ষ গলায় একটু হেসে বলল, আপনি সবসময় আমার ভালোর জন্যই বকেন, তবু কেন যেন আপনার রূঢ় আচরণে মন খারাপ হয় আমার। আপনি কি জানেন, অনেক দিন পর আপনি স্বাভাবিক শান্তভাবে কথা বলছেন আমার সাথে। বহুদিন পর। এভাবে সবসময় বললেই তো পারেন। সারহান অরিত্রিকার কথা শুনে বিস্মিত হলো। এই মেয়ে এটাও মনে রাখে সে কবে শান্তভাবে কথা বলেছে। আগে কখনো তার শাসন বারণ নিয়ে কথা বলেনি, তবে আজ করেছে। কেমন যেন গোলমেলে লাগছে তার কাছে। অরিত্রিকা ইতিমধ্যে তার রুমে চলে গেছে। সারহান ব্যালকনি থেকে চোখ ফিরিয়ে নিল, দৃষ্টি তার বাহিরে অনামিসাময় পরিবেশের দিকে। আজ রাতটা খুবই অন্ধকারাচ্ছন্ন। সারহান পার্টি অফিসে বসে কিছু রাজনৈতিক নেতাদের তথ্য সম্পর্কে অবগত হচ্ছে। রাজনীতিতে কাউকে কখনো বিশ্বাস করতে নেই। কে কখন পিঠ পিছে ছুরি চালিয়ে দেয় তা বলা যায় না। কয়েক মাস পর ইলেকশন আছে। একজন গণ্যমান্য এমপির হয়ে সে কাজ করছে। সে এমপি হলো রাজশাহী 1-এর এমপি, নাম মোহাম্মদ আজাদ শেখ। সারহান ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত। রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা চলাকালীন সময় ছাত্র রাজনীতিতে তার অবাধ বিচরণ ছিল, আর এখনও আছে। তার বাবা চাচাও রাজনীতিতে যুক্ত আছেন, তবে সারহান তাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। সারহান, তোর সাথে দুজন দেখা করতে এসেছে। আবিরের কণ্ঠস্বর শুনে সারহান দরজার দিকে তাকালো। সেই ইশারায় আবিরকে ভেতরে আসতে বলল। আবির সারহানের ইশারা করা দেখে ভেতরে প্রবেশ করলো। সারহান জানতে চাইল, কে এসেছে? আবির গা এলিয়ে চেয়ারে বসে বলল, তোর বোনেরা এসেছে। সারহানের ভ্রুযুগল কুঁচকে গেল। সে বলল, কোন বোন? আমার কোনো বোন নেই, তুই জানিস না? আবির ঠোঁটে লিয়ে হেসে বলল, তোর চাচাতো বোন আর ফুফাতো বোনের কথা বলছি। কথাটা শুনে সারহানের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে গেল। সে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, ভেতরে আসতে বলো ওদের। ওনাকে আর যেতে হবে না, আমরাই এসে পড়েছি। কথাটা বলতে বলতে অফিসে ঢুকলো ইশরা, সাথে অরিত্রিকাও আছে। তারা অনেকটা হাঁপিয়ে গেছে। দুপুরের এই কাঠফাটা রোদে বেরিয়ে মস্ত বড় ভুল করেছে দুজন। সারহান আকাশি রঙা থ্রি পিস পরিহিত অরিত্রিকার দিকে তাকালো। ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে, ঘরমাক্ত হয়ে আছে পুরো মুখ। দেখে অসুস্থ মনে হচ্ছে। সে তাই দেখে বলল, ইশরা অরিত্রিকাকে একটা চেয়ারে বসিয়ে দিল। সে দুহাতে মাথা ধরে মুখশ্রী নিচু করে রইল। ইশরা ব্যস্ত ভঙ্গিতে বলল, ভাইয়া বলছি, আগে আপনি ঠান্ডা পানির ব্যবস্থা করুন, অরিন্তিকার মাথা ঘুরছে। সারহান কথাটা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। ব্যতিব্যস্ত ভঙ্গিতে টেবিলে থাকা গ্লাসটা নিয়ে অরিত্রিকার সামনে দাঁড়ালো। তারপর বলল, এই নে পানি। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, খাবারের ব্যবস্থা কর। দুপুরে হয়তো না খেয়ে বেরিয়েছে, তাই গরমে অসুস্থ হয়ে পড়েছে। আবির সারহানের কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, এখানে নিয়ে আসবো? ইশরা সংবাদপত্র দিয়ে অরিত্রিকাকে বাতাস দিতে লাগলো। অরিত্রিকা দুর্বল চিত্তে হাত বাড়ালো সারহানের হাত থেকে পানি নেওয়ার জন্য। তার হাত এখনো কাঁপছে। সারহান অরিত্রিকার হাত কাঁপতে দেখে শান্ত স্বরে বলল, আমি খাইয়ে দিচ্ছি। অরিত্রিকা হাত নামিয়ে দুর্বল চোখে সারহানের দিকে তাকালো। সারহান অরিত্রিকার সামনে পানির গ্লাস ধরে ইশারা করলো খাওয়ার জন্য। অরিত্রিকা ভদ্র মেয়ের মতো ইশারা অনুসরণ করে গ্লাসে চুমুক দিল। পানি খাওয়া হতেই গ্লাস থেকে মুখ সরিয়ে নিল অরিত্রিকা। সারহান হাতে থাকা গ্লাসটা টেবিলে রাখলো। এসির রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দিয়ে বলল, এই দুপুরবেলা কোথায় গিয়েছিলি? নিশ্চয়ই না খেয়ে বেরিয়েছিস। সময় দেখেছিস? 3টা বেজে গেছে। বাহিরে এত রোদ, আবার সময় মতো না খেলে অসুস্থ হয়ে যাস। এতটা কেয়ারলেস কেন তুই? ইশরা একটু ঘাবড়ে গেল। এখন আবার বকবে নাকি? অরিত্রিকা মাথা উঁচিয়ে সারহানের দিকে তাকালো, ঠোঁট ভিজিয়ে বলল, আমরা 11টার দিকে বেরিয়েছিলাম, জানতাম না এতটা দেরি হয়ে যাবে। সকাল থেকেই শরীর খারাপ লাগছিল, আম্মু জোর করে পাঠিয়েছিল, তাই আসতে হলো। আপনার পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, মাথা ঘুরছিল, তাই জন্যই এসেছি, না হলে আসতাম না। তাদের কথোপকথনের মাঝে আবির খাবার নিয়ে হাজির হলো। আবির সারহানকে উদ্দেশ্য করে বলল, খাবার কই রাখবো? টি টেবিলে রাখ। আবির খাবারগুলো টি টেবিলে রাখলো। রেখে সারহানকে বলল, আজাদ সাহেব তোর সাথে দেখা করতে চাইছে। এই মুহূর্তে হয়তো কোনো ঝামেলা হয়েছে। মজনুকে গাড়ি বের করতে বল, আমি আসছি। ঠিক আছে। বলেই আবির চলে গেল। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে ইশরাকে বলল, টেবিলে খাবার আছে, অরিত্রীকে খাইয়ে দে।
আমি আবিরকে বলে দিচ্ছি তোদের গাড়িতে করে পৌঁছে দিবে। সারহান উঠে কিছু কাগজপত্র গুছিয়ে নিতে লাগলো। অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে দুর্বল চিত্তে বলল, আপনি দুপুরে খেয়েছেন? সারহান ব্যস্ত ভঙ্গিতে কাগজপত্র গুছাতে গুছাতে বলল, না, খাওয়ার সময় পাইনি। খাবার খেয়ে যান, আপনার তো কোনো খাবারের টাইম ঠিক নেই। সারহান পাঞ্জাবির পকেটে ফোন পুরে কাগজপত্র হাতে নিয়ে অরিত্রিকার সামনে এসে দাঁড়ালো। তারপর ভরাট কণ্ঠে বলল, আমার সময় নেই, আমার এমপি মহোদয়ের সাথে মিটিং আছে, যেতে হবে। অরিত্রিকা মিয়ে যাওয়া কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।